শুরু করছি দস্যু বেনন এর পঞ্চম ও সর্বশেষ পর্ব। আক্ষেপ করছে লোকটা। শালার কপালটাই খারাপ আমার। ঘাড় ফিরিয়ে লোকটাকে খুঁজল ইব্রাহিম। দেখতে পেল একটা রুলের টেবিলের সামনে দাঁড়িয়ে আছে ম্যাট ডিক্স। তার পাশে মিস্টার জোন্স আর ড্যারেল ডিক্স টেবিলের ঝুঁকে ক্রুপিয়ের কাছে চিপস নিচ্ছে। ঝামেলায় যেতে চাইল রে ইব্রাহিম। গতবারের শিক্ষা ভোলেনিও, কিন্তু এখানে অনেক লোক উপস্থিত। তাছাড়া সবচেয়ে বড় কথা, ম্যাট ডিক্সের গলার চেনে ঝুলছে ওর 10 কমান্ডমেন্ট। দ্বিধা না করে হনহন করে হেঁটে লোকটার পেছনে গিয়ে দাঁড়ালো। এক টানে চেন ছিঁড়ে খুলে নিল রূপোর পাতটা। ঘুরে দাঁড়ালো বিস্মিত ম্যাট। চোখ কুঁচকে চেনার চেষ্টা করলো ওকে। চিনতে পারল না। ইব্রাহিমকে গায়ে পড়ে ঝগড়া বাঁধাতে আসা মাতাল মনে করে জিজ্ঞেস করলো, কে ব্যাপার মিস্টার? জবাব না দিয়ে পিয়ানোর উপর রূপোর প্লেটটা রাখলো ইব্রাহিম। প্লেয়ারকে বলল, এটা দেখে রাখো। তারপর ঘুরে তাকালো ম্যাটের দিকে, দৃঢ় কণ্ঠে বলল, এবার আমার টাকা ফেরত দাও। কে তুমি? জানতে চাইল জোন্স। ব্যাটা নিশ্চয়ই বেশি গিলে ফেলেছে, বলল ডেরিল। ওদের কথায় কর্ণপাত করলো না ইব্রাহিম। ম্যাটের দিক থেকে চোখ না সরিয়ে বলল, চুরি করেছিলে তোমরা, সেই টাকা ফেরত চাই আমি। ইয়ার কি মারা হচ্ছে না? ওর বুকে ধাক্কা দিল ম্যাট। এবার কি ঘটতে পারে তার সম্বন্ধে ধারণা আছে ইব্রাহিমের। ধাক্কা খেয়ে পিছিয়ে গেল ও। তারপরই সামনে বেড়ে ঘুষি বাগিয়ে দিল ম্যাটের নাকে। শান্ত গলায় বলল, টাকা ফেরত দাও। নাক থেকে রক্ত মুছে ইব্রাহিমের দিকে শীতল দৃষ্টিতে তাকালো ম্যাট। থেমে গেছে স্যালুনের স্বাভাবিক গুঞ্জন। সবাই দেখছে এখন ওদের। বাজনা থেমে গেল। আমি ঝামেলা চাই না, বলল ইব্রাহিম। আমার টাকা ফেরত দাও, চলে যাচ্ছি। খুন করে ফেলবো তোকে আমি। জবাবে চাপা গর্জন ছেড়ে ইব্রাহিমের চোয়ালে প্রচন্ড জোরে একটা ঘুষি বসিয়ে দিল ম্যাট। ঘুষি খেয়ে একটা পোকার টেবিলের উপর গিয়ে পড়ল ইব্রাহিম। সেখান থেকে গিয়ে পড়ল একজন প্লেয়ারের পায়ের কাছে মাটিতে। প্লেয়ার নিচু গলায় তাকে বলল, ভান করো মারাত্মক আহত হয়েছ, না হলে স্রেফ মারা পড়বে বাছা। কাউকে চোর বলা আর নিজের মৃত্যুর পরোয়ানা নিজে লিখে রাখা একই কথা। হাসছে মিস্টার জোন্স আর ডিক্স ভাইরা। তৈরি হয়ে আছে ম্যাট। ডেরিল তার পেছনে, প্রয়োজনে সর্বত সাহায্য করবে। চোয়াল গুঁড়ো হয়ে গেছে বলে মনে হলো ইব্রাহিমের। মনে হলো আগুন ধরে গেছে মাথার ভেতরে। তবুও উঠে দাঁড়ালো। টলতে টলতে এগুলো ম্যাটের দিকে। ইব্রাহিমকে একেবারে গায়ের কাছে আসতে দিল ম্যাট। তারপর বাম দিকে সরে ঘুষি মারল যাজকের নাকে। পা বাঁধিয়ে ওকে ফেলে দিল ডেরিল। দাড়ি ধরে মুখটা উঁচু করে দেখল। দেখা শেষে মাথাটা ঠুকে দিল সে কাঠের মেঝেতে। একটা চেয়ার ইব্রাহিমের পিঠে ভাঙল জোন্স। অজ্ঞান হয়ে গেল ইব্রাহিম। ওকে বারের ওপরে শোয়াও, বলল ম্যাট। সাংঘাতিক রেগে গেছে ও ইব্রাহিমের ঘুষি খেয়ে। দফা রফা করে ছাড়বে ও যাজকের। লোকটা সবার সামনে ওকে চোর বলেছে, কাজেই পিটিয়ে মেরে ফেললেও কারো কিছু বলার নেই। জোন্স আর ডেরিল মিলে চ্যাংদোলা করে ইব্রাহিমকে বার কাউন্টারের উপরে শুইয়ে দিল। এক বাড়িতে লোকটার চেহারা ভর্তা করে দেবার ইচ্ছে কাঠের একটা বিয়ার মগ ইব্রাহিমের মুখের ওপর তুলল ম্যাট। মগটা গায়ের জোরে নামিয়ে আনবে এমন সময় গুলির আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ওটা। চমকে ফিরে তাকালো সবাই। দেখলো ব্যাট উইং এর পাশে দেয়ালে হেলান দিয়ে আয়েসি ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এক তরুণ। তার হাতে ধরা 6 গানের নল থেকে নীলচে ধোঁয়া বেরোচ্ছে। নড়বে না কেউ, শান্ত গলায় সাবধান করলো বেনান। 6 গানের নল ম্যাটের দিকে তাক করলো। এই যে তুমি, $150 চুরি করেছিলে তোমরা নিরীহ লোকটার কাছ থেকে। ভালো চাইলে টাকাটা ফেরত দাও। দ্বিধান্বিত চোখে পরস্পরের দিকে তাকালো 3 দস্যু। ড্র করবে কিনা মনস্থির করতে পারল না। বয়স কম হলেও তরুণের আচরণে কোনো রকম চাঞ্চল্য দেখা যাচ্ছে না। মনে হচ্ছে এ ধরনের পরিস্থিতি কিভাবে সামলাতে হয় তা সে জানে। ওদের ধারণাটা আরো পাকাপোক্ত করে দিল বেনান। ওর পরবর্তী গুলি ম্যাটের প্যান্টে আঁচড় কেটে 2 উরুর মাছ দিয়ে চলে গেল। চোখে ভয় নিয়ে নিচের দিকে তাকালো ম্যাট। শিউরে উঠল ডেরিল। এর পরের গুলিটা কোথায় লাগবে তা তুমি জানো, বলল বেনান। জোন্সকে ইশারা করলো ম্যাট। কোটের ভেতরে হাত ভরে একটা থলে বের করে কাউন্টারের উপর নামিয়ে রাখলো জোন্স। এবার দূর হয়ে যাও তোমরা, মতামত জানালো বেনান।
আর যদি তোমাদের দেখি তাহলে কপালে খারাপই আছে যেন। মাথা নিচু করে বেরিয়ে গেল লোকগুলো। যাওয়ার আগে অগ্নি দৃষ্টিতে বেনান আর ইব্রাহিমকে দেখে গেল। বুঝে গেল বেনান এদের সঙ্গে আবারও দেখা হবে। বেকায়দায় পড়েছিল বলে হার স্বীকার করে নিয়েছে, কিন্তু সহজেই অপমান ভুলে যাবার লোক এরা নয়। লোকগুলো চলে যেতেই অস্ত্র খাপে পুরে কাউন্টারের সামনে এসে দাঁড়ালো বেনান। চট করে থলের টাকা গুনে ফেলল। $575। মাত্র জ্ঞান ফিরেছে যাজকের। ওর মুখে আধমগ বিয়ার ঢেলে দিল বেনান। ইব্রাহিম ধরফর করে উঠে বসতেই বলল, বড় লোক হয়ে গেছো তুমি। কখন হলাম? ব্যাপার বুঝতে না পেরে জানতে চাইল ইব্রাহিম। এখন, এই মাত্র। থলেটা যাজকের হাতে দিল বেনান। এবার আমরা হোটেলে উঠে নরম বিছানায় ঘুমাতে পারবো। চাই কি বাথটাবে গোসলও করা যাবে? তাহলে দেরি কিসের? কাউন্টার থেকে লাফ দিয়ে নামলো ইব্রাহিম। চলো, কতদিন ভালো বিছানায় ঘুমায়নি। ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, বেন্ডারদের বাসা। লিভিং রুমে ছোট মেয়ের উপরে চোটপাট করছে স্যামুয়েল বেন্ডার। তুমি ওকে সাহায্য করেছো। হ্যাঁ, তোমার সাহায্য না পেলে কাজ করার সাহস ওরা একা কিছুতেই করতে পারতো না। মাথা নিচু করে সেলাই করছে রোজি। মুখ তুলে তাকালো না। তুমি জানতে? পায়চারি করতে করতে বলল স্যামুয়েল। তুমি জানতে এমনটা ঘটতে যাচ্ছে? থিম্বলটা কায়দা করে ধরল রোজি। কথার জবাব দেবার ভদ্রতাও শেখোনি তুমি? গর্জন ছাড়ল বেন্ডার। কি হলো, কিছু বলছো না কেন? সেলাইয়ের সরঞ্জাম কোলে নামিয়ে বাবার দিকে তাকালো রোজি। হ্যাঁ, ওকে সাহায্য করেছি আমি। তুমি আমার হৃদয় ভেঙে দিয়েছো রোজি। আমাকে চরম অপমান করেছো, অসম্মান করেছো। রাগে লাল হয়ে গেল বেন্ডার। কেন করলে কাজটা? তোমার রেবাই কবে আসবে বাবা? জানি না। অন্য প্রসঙ্গে চলে যাচ্ছ কেন? যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। একবারও কি ভাবনি কতখানি কষ্ট পাবো আমি তোমাদের এই আচরণে? কিন্তু বাবা, তুমি নিজেই তো বললে রেবাই আদৌ আসবে কিনা সেটা তুমি জানো না। যে আসবে কিনা তার ঠিক নেই, তার জন্য নিজের মেয়ের সুখ বিসর্জন দিয়ে দেবে তুমি? তুমি এমন আমি বিশ্বাস করি না। জবাব খুঁজে না পেয়ে হাতের তালুতে ঘুষি মারল বেন্ডার। তুমি হয়তো আমাকে খানিকটা চেনো বাবা, বলল রোজি, কিন্তু তোমার বড় মেয়েকে তুমি কোনো দিনই চিনতে পারোনি। জুলিয়াসকে ভালোবাসেও, ওকে বিয়ে করতে চায় বাবা, আর কাউকে নয়। তোমার রেবাই ওকে কোনো দিনই সুখী করতে পারতো না। এই ভালো হয়েছে, নিজের পথ সারা নিজেই দেখে নিয়েছে। শ্রাগ করল বেন্ডার। হঠাৎ চিন্তার জট খুলে গেল তার। বলল, ঠিক আছে, সারা চলে গেছে। তুমি তো আছো, তোমার সঙ্গেই রেবাইয়ের বিয়ে দেব আমি। হয়তো বাবা, হয়তো। আবার সেলাই মন দিল রোজি। যদি তার চোখ আমার পছন্দ হয়। আবার বেয়াদবের মতো কথা। ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল স্যামুয়েল। কিছুতেই সে বুঝতে পারছে না আজকালকার মেয়েগুলোর হয়েছেটা কি। আদব কায়দা ভুলতে বসেছে এরা। অভিভাবকদের কথার কোনো গুরুত্বই দেয় না। উপকূলবর্তী নিচু দুটো টিলার মাঝামাঝি জায়গায় মাইনিং এর কাজ চলছে। বড় একটা টানেল খোঁড়া হয়েছে। পূর্ণোদ্যমে চলছে সোনা উত্তোলন। এখন বিশ্রামের সময়। টানেলের বাইরে বসে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছে মাইনাররা। লোকগুলোকে পাশ কাটিয়ে এগিয়ে চলল বেনান আর ইব্রাহিম। আধ ঘন্টা পরে দুসারি টিলা পার হতেই ওদের চোখে পড়ল প্রশান্ত মহাসাগরের সুনীল বিস্তৃত জলরাশি। এসে পড়েছি আমরা, জানালো বেনান। মাটিতে হাঁটু গেড়ে প্রার্থনা সেরে নিল ইব্রাহিম। তারপর বলল, এই প্রাপ্তি আমার কাছে সোনার খনি পাবার চেয়েও বেশি। টিলা ঢাল বেয়ে সরু এক ফারি বালুকা বেলায় নেমে এলো ওরা। গাছের কাটা কাণ্ড আর বড় বড় বোল্ডার পড়ে আছে সৈকতে। বালুতে এসে আছড়ে পড়ছে, ভাঙছে একের পর এক ঢেউ, যেন মানুষের জীবনের সুখ দুঃখ ফেনা তুলে নিজেদের অস্তিত্বের চিহ্ন রেখে দিয়ে যাচ্ছে সাগর। ছোট্ট একটা আগুন তৈরি করলো বেনান। তারপর দুজনে কাপড় ছেড়ে ঝাঁপিয়ে পড়ল সমুদ্রে। ঠান্ডা। এক ডুব দিয়ে মাথা তুলে কাঁপতে কাঁপতে বলল ইব্রাহিম। শরীরের জন্য ভালো। ঢেউয়ের বুকে ঝাঁপিয়ে পড়তে পড়তে জানালো বেনান। 10 মিনিট পর আগুনের ধারে দাঁড়িয়ে কাপড় পরতে লাগলো ওরা। ফ্লানেলের শার্টটা দিয়ে গা মুছতে লাগলো বেনান। গা মোছা শেষে এক পায়ে দাঁড়িয়ে প্যান্ট পরছে, এমন সময় হাসতে হাসতে ওকে ধাক্কা দিল ইব্রাহিম।
প্রস্তুত ছিল না, ফলে তাল হারিয়ে পড়ে গেল বেনান। পড়েই যাজকের ঠ্যাং ধরে হ্যাঁচকা টান দিয়ে ফেলে দিল। গড়াতে লাগলো দুজন, কুস্তি লড়ছে। ইব্রাহিমকে প্রায় কাবু করে এনেছে বেনান। এমন সময় ওর পায়ের কাছে বালিতে নাক গুঁজল একটা বুলেট। চমকে গিয়ে ঝটকা দিয়ে সরে গেল দুজন দুদিকে। বেনান দেখলো কাছেই একটা বোল্ডারের আড়াল থেকে বেরিয়ে এসেছে জোন্স আর ডিক্স ভাইরা। ঘোড়ায় বসে আছে তিনজন। জোন্স আর ডেরিলের হাতে পিস্তল, ম্যাটের হাতে ডাবল ব্যারেল শটগান। অস্ত্রগুলো ওদের ওপর তাক করা। অসহায় দৃষ্টিতে নিজের অস্ত্রের দিকে তাকালো বেনান। ওগুলো 6 ফুট দূরে আগুনের ধারে, হোলস্টারের সঙ্গে রয়ে গেছে। ধীরে ধীরে ঘোড়াগুলোকে সামনে বাড়ালো ডিক্সরা। আগুনের ধারে ইব্রাহিমের বাক্সটা দেখতে পেয়ে শটগানের নল দিয়ে ঠেলে ওটাকে আগুনের ভেতর ফেলে দিল ম্যাট। ঘোড়া থেকে নামলো ওরা। ইব্রাহিমের মনে হলো গলার কাছে আটকে গেছে কি যেন একটা। এসো, ব্যাপারটা শেষ করা যাক, সিদ্ধান্ত নেওয়ার ভঙ্গিতে বলল ম্যাট। এদের বাঁচিয়ে রাখার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। কাজটা আমিই করছি, বলল জোন্স। কথা শেষ করে পিস্তল তুলতে শুরু করলো সে। এই শেষ সুযোগ। বুঝতে বেনানের দেরি হলো না। ঝুঁকি আছে, কিন্তু এরপরে আর কোনো উপায় থাকবে না মৃত্যুবরণ করা ছাড়া। ঘাড় ধরে ইব্রাহিমকে দূরে ছুড়ে দিল। একই সঙ্গে ঝাঁপিয়ে পড়লো হোলস্টারের উপরে। ডেরিলের হাতে পিস্তল গর্জে উঠল। বেনানের শার্টের হাতা ছিঁড়ে নিয়ে চলে গেল গুলিটা। তোয়াক্কা করলো না বেনান। হোলস্টার থেকে অস্ত্র বের করার ঝামেলাতেও গেল না। 6 গানটা হোলস্টার শুদ্ধই ডেরিলের দিকে তাক করে ট্রিগার টিপে দিল। কপালে গুলি খেলো ডেরিল। ধড়াস করে মাটিতে পড়ল। ভরকে গেল ম্যাটের ঘোড়াটা। উন্মত্তের মতো লাফিয়ে উঠে পিছিয়ে গেল। ঘোড়াটার কারণে গুলি মিস করলো ম্যাট। বোল্ডারের দিকে পেছাতে শুরু করলো পিস্তল তুলে জোন্স। ট্রিগার টেনে দিল। গুলিটা লাগলো বেনানের বুকের ডান দিকে। প্রচন্ড ধাক্কায় ছিটকে পেছনে পড়ে গেল। ওই অবস্থাতেই পরপর কয়েকটা গুলি করলো বেনান। হোলস্টারের কারণে বেকায়দা ভঙ্গিতে ধরতে হয়েছে অস্ত্রটা, ফলে লাগাতে পারল না একটাও। এদিকে আগুন ধরে গেছে ইব্রাহিমের বাক্সে। গোলাগুলির মাঝ দিয়ে দৌড় দিল ইব্রাহিম। হাতল ধরে হ্যাঁচকা টানে আগুনের ভেতর থেকে সরিয়ে আনলো ওটা। ভিজে বালি ছিটাতে আগুন নিভিয়ে ফেললো। বেনানের পঞ্চম গুলি জোন্সের গায়ে লাগলো না। ষষ্ঠ গুলি করলো ও ম্যাটকে লক্ষ্য করে। এবার মিস করলো না। ম্যাটের ভ্রু চেঁচে নিয়ে চলে গেল গুলিটা। শটগান ফেলে দুহাতে চোখ চেপে ধরল ম্যাট। আঙুলের ফাঁক দিয়ে ঝরঝর করে পড়তে লাগলো রক্ত। গোঙাতে গোঙাতে বোল্ডারের দিকে ছুটতে চাইল লোকটা, তারপর পড়ে গেল থপ করে। গুলিটা করটির গভীরে ঢুকে মগজ ছিন্ন ভিন্ন করে দিয়েছে। গাছের কাণ্ডের পেছনে লুকিয়েছে জোন্স। বেনানের 6 গানে গুলি নেই জেনে তাড়াহুড়োর মধ্যে গেল না। কাছ থেকে বেনানকে ফুটো করার ইচ্ছায় ধীরে ধীরে পিস্তলটা তুলল কাণ্ডের ওপরে। কোনো ঝুঁকি নিচ্ছে না। ডেরিলের লাশের পাশে বোকার মতো দাঁড়িয়ে আছে ইব্রাহিম। কি করবে ভেবে পাচ্ছে না। অস্ত্রটা তুলে নাও, চেঁচালো মরিয়া বেনান। গুলি করো ওকে। পাগলের মতো চারপাশে তাকালো। সবচেয়ে কাছের বোল্ডারটা 25 ফুট দূরে। ওই পর্যন্ত যাওয়ার আগেই ওর লাশ ফেলে দেবে জোন্স। বাক্সটা নামিয়ে রেখে পিস্তলটা হাতে তুলে নিল ইব্রাহিম। দূর থেকেও বেনান দেখল থরথর করে হাত কাঁপছে যাজকের। ব্যাপারটা জোন্সের নজর এড়ায়নি, কারণ দৃঢ় পায়ে গাছের গুড়ির আড়াল থেকে বেরিয়ে এলো সে। আমল দিচ্ছে না ইব্রাহিমকে। অস্ত্রটা তাক করে রেখেছে বেনানের দিকে। 15 ফুটের মধ্যে এসে ট্রিগার টেনে দিল। ক্লিক করে একটা শব্দ করলো শুধু হ্যামার। গুলি বেরোলো না। আবার ট্রিগার টিপল জোন্স। ফলাফল আগের মতোই। গুলি নেই তার পিস্তলে। গুলি করো ওকে, গুলি করো, হাঁপাতে হাঁপাতে বলল বেনান। বুকের ব্যথাটা টের পেতে শুরু করেছে। মনে হচ্ছে আগুন ধরে গেছে জায়গাটায়। জোন্সের দিকে তাকিয়ে ইতস্তত করলো ইব্রাহিম। সিদ্ধান্তহীনতায় ভুগছে। ম্যাটের শটগানটা জোন্সের ফুট 3 দূরে পড়ে আছে। ইব্রাহিমের চেহারা দেখে ওটা তোলার সাহস সঞ্চয় করতে পারল জোন্স। দেখল গালের পেশি কাঁপছে যাজকের। আস্তে আস্তে শটগানটা তুলে নিল জোন্স। গুলি করো ওকে, ও আমাদের খুন করবে। প্রায় অনুরোধের মতো শোনালো বেনানের স্বর। সাবধানে ইব্রাহিমের মাথা লক্ষ্য করে শটগান তুলল জোন্স। অবাক হয়ে গেল যখন দেখল ইব্রাহিমের ট্রিগারে চেপে বসা আঙুলের নখ থেকে রক্ত সরে গেছে। ওই অবাক বিস্ময় নিয়েই মারা গেল লোকটা। ইব্রাহিমের গুলি জোন্সের গলা ছিন্ন ভিন্ন করে দিল। গুলি করে হাত থেকে পিস্তল ফেলে দিল ইব্রাহিম। দৌড়ে গিয়ে বসল বেনানের পাশে। ভাগ্যিস আর দেরি করনি, দুর্বল গলায় বলল বেনান। মেরে ফেলতো ওরা আমাদের।
রুমাল দিয়ে বেনানের ক্ষতের ওপর থেকে রক্ত সরালো ইব্রাহিম। দিশে হারানোর অবস্থা হয়েছে ওর। হঠাৎ এই আক্রমণ এবং তার ভয়াবহ পরিণতি দেখে কোনো মতে জিজ্ঞেস করলো, খুব লাগছে তোমার বেনান? না। কপাল কুঁচকে গেছে বেনানের জ্বলুনির চোটে। বলল, ব্যথা এখনো শুরু হয়নি। গুলিটা ভেতরে রয়ে গেল কিনা একটু দেখতে পারবে? কি করে, কিভাবে? শিউরে উঠল ইব্রাহিম। আমাকে তুলে ধরো। বেনানকে ধরে আধভোসা করলো ইব্রাহিম। এবার দেখো পিঠে কোনো ফুটো আছে কিনা। গোল একটা ফুটো দেখতে পেল ইব্রাহিম। রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে গর্তটা থেকে। হ্যাঁ, ফুটো আছে জানালো। ভালো। দাঁতে দাঁত চেপে বলল বেনান। কপালটা ভালো আমার, ভেতরে গুলি রয়ে গেলে মারা পড়তাম। কি করব এখন? অসহায় দৃষ্টিতে চারপাশে তাকালো ইব্রাহিম। আমার বেডরোল থেকে হুইস্কির বোতল আর স্যাডেল পাউচটা নিয়ে এসো। কিন্তু চিকিৎসার ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই। তার দরকারও নেই, যা বলবো তাই শুধু করে যাবে তুমি, তাহলেই চলবে। ঘন ঘন মাথা ঝাঁকালো ইব্রাহিম, কিন্তু নড়ল না জায়গা থেকে। চোখ দিয়ে পানি গড়াচ্ছে ওর। তুমি আগে কখনো মানুষ খুন করনি, তাই না? প্রথমবার ওর নিজের কেমন লেগেছিল মনে পড়ায় কোমল গলায় জানতে চাইল বেনান। জবাব দিল না ইব্রাহিম। দূর দিগন্তের দিকে চেয়ে থাকলো অপলক। তোমার কোনো উপায় ছিল না ইব্রাহিম? কিছুক্ষণ পর বলল বেনান। তুমি কাজটা না করলে ওরা আমাদের খুন করত। ঠোঁটের ওপর চেপে বসলো ইব্রাহিমের ঠোঁট। ঘন ঘন ঢোক গিলে কান্না থামাবার চেষ্টা করলো। আস্তে করে মাটিতে পিঠ ঠেকালো বেনান। আমি যদি ভুলে যাই বা অজ্ঞান হয়ে যাই, সেজন্য আগে কয়েকটা কথা বলে রাখি। ঘোড়াগুলোর দিকে কিন্তু খেয়াল রেখো। আচ্ছা। আর ওদের দলে আর কেউ থাকতে পারে, কাজেই সতর্ক থেকো। থাকবো। উঠে দাঁড়ালো ইব্রাহিম। ঠিক আছে, তাহলে এবার হুইস্কি নিয়ে এসো। বেনানের বেডরোলে 2 বোতল হুইস্কি পেয়ে 2টো বোতলই নিয়ে এলো ইব্রাহিম। একটা বোতল নিয়ে বড় করে চুমুক দিল বেনান। অন্যটা যাজকের হাতে দিয়ে বলল, এবার যেভাবে বলবো সেভাবে যদি কাজটা সারতে পারো তো বেঁচে থাকবো আমি। মনে রেখো ইব্রাহিম, এখন দয়া দেখাতে যাওয়া আর আমাকে মেরে ফেলা একই কথা। ঠিক আছে? আচ্ছা। বেশ, তাহলে একটা শার্ট ছিঁড়ে ফালি ফালি করো। নিজের একটা আন্ডার শার্ট ছিঁড়ে টুকরো করলো ইব্রাহিম। এটা হলো ব্যান্ডেজ, বলল বেনান। এবার ক্ষতটার মধ্যে হুইস্কি ঢালো। কিন্তু যা বলছি তা না করলে জায়গাটা পচে যাবে ইব্রাহিম। এখনো রক্ত পড়ছে ফুটোর মুখ দিয়ে। রুমাল দিয়ে রক্ত মুছে গর্তের ভেতরে হুইস্কি ঢাললো ইব্রাহিম। সহস্র গুণ বেড়ে গেল বেনানের জ্বলুনি। ঠোঁট কামড়ে রক্ত বের করে ফেলল। ক্ষতের দুদিকে হুইস্কি ঢালা হতে বলল, এবার আগুন থেকে জ্বলন্ত একটা কাঠি নিয়ে এসো। খেয়াল রেখো ওটার আগুন যাতে না নেভে। একটা জ্বলন্ত কাঠি নিয়ে এসে বোকার মতো বেনানের দিকে তাকালো যাজক। এখন ওটা গর্তের 2 মুখে চেপে ধরো। কিন্তু যা বলছি আমার ভালোর জন্যই বলছি ইব্রাহিম। নির্দেশ পালন করলো ইব্রাহিম। হুইস্কিতে কাঠি ছোঁয়াতেই দপ করে জ্বলে উঠল আগুন। চামড়া আর মাংস পড়তে লাগলো। কয়েক মুহূর্ত দাঁতে দাঁত চেপে সহ্য করলো বেনান, তারপর অজ্ঞান হয়ে গেল। রাত নামার পর বেনানের ঘুম ভাঙল। ব্যথা যাতে কম লাগে সেজন্য আস্তে আস্তে উঠে বসলো। দেখলো আগুনের ধারে চুপ করে আত্মনিমগ্ন হয়ে বসে আছে গম্ভীর ইব্রাহিম। ব্যান্ডেজটা পরীক্ষা করে দেখল বেনান যথেষ্ট শক্ত করেই বাঁধা হয়েছে। এখন আর রক্ত পড়ছে না। অবশ হয়ে আছে জায়গাটা। কি ভাবছো এত? যাজককে চমকে দিয়ে জানতে চাইল বেনান। ও ঈশ্বর, তুমি তাহলে জেগেছো? থতমত খেয়ে বলল ইব্রাহিম। হাসল বেনান।
ঈশ্বর জেগেই আছেন, আমি ঈশ্বর হতে যাব কোন দুঃখে? আমি তা বোঝাতে চাইনি, প্রতিবাদ করলো পাদ্রী। প্রসঙ্গ পাল্টে ফেলে চট করে। কেমন লাগছে এখন? ব্যথা কি খুব বেশি? না, তবে কালকে অবশ্য দপদপ করতে শুরু করবে জায়গাটা। কিন্তু চিন্তা নেই, আর আসল বিপদটা কাটিয়ে উঠেছি, সহজে মরছি না আমি। কফি বানালো ইব্রাহিম, একটা মগে করে দিল বেনানকে, সঙ্গে কয়েকটা বিস্কুট। বেনানের খাওয়া শেষ হতেই বলল, এবার সেটে ঘুম দাও, ঘুমালে শরীরের ক্ষত তাড়াতাড়ি শুকায়। ব্যাপার কি? ভ্রু নাচালো বেনান। তোমাকে কেমন যেন মনমরা দেখাচ্ছে। কই না তো। অন্যদিকে মুখ ফিরিয়ে নিল ইব্রাহিম। তাগাদা দিল বেনান, বলে ফেলো কি হয়েছে? কিছু না, ঘুমাও তো তুমি। স্যাডেলের উপরে ব্ল্যাঙ্কেট ভাঁজ করে বালিশ বানিয়েছে ইব্রাহিম। সেই বালিশে মাথা রেখে শুয়ে পড়ল বেনান। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, তুমি আমাকে তোমার শিক্ষক মেনেছিলে, ওটা কি কথার কথা ছিল নাকি সত্যি কথা? কি এসে যায় তাতে? অনেক কিছু, জবাবটা আমার জানা দরকার। হয়তো, আমি জানি না। সাগরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইব্রাহিম। ঢেউয়ের পর ঢেউ এসে মাথা খুঁড়ছে বালুকা বেলায়। ঢেউগুলো যখন উঁচু হচ্ছে, তারার আবছা মায়াবী আলোয় ওগুলোকে দেখাচ্ছে কালো দেয়ালের মতো। ইব্রাহিমের কফি ঠান্ডা হয়ে গেল, কিন্তু একবারও চুমুক দেওয়ার কথা মনে এলো না ওর। যাজকের পেট থেকে কথা বের করা যাবে না বুঝে চোখ বুঝল বেনান। 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ল নিশ্চিন্তে। পাহারায় থাকলো ইব্রাহিম। পরদিন শেষ বিকেলে ঝিরঝিরে বৃষ্টিতে ভিজে সান ফ্রান্সিসকোতে প্রবেশ করল বেনান আর ইব্রাহিম। গত কয়েক মাসে অস্বাভাবিক হারে বেড়েছে শহরটা, বাড়ছে। প্রতিদিন নির্মিত হয়েছে 30টা করে বাড়ি। দিনে এখন খুন হয় অন্তত 2টো, আর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে একটা। সান ফ্রান্সিসকোতে এখন জুয়ার আড্ডার সংখ্যা 1000। ঋণ দেওয়া হয় হেরে যাওয়া জুয়ারিদের, সুদ প্রতি ঘন্টায় 10% হারে। বন্দরে জাহাজ গিজগিজ করছে, সংখ্যায় এতই বেশি যে বড়সড় একটা জঙ্গলের গাছের সংখ্যা তত বেশি থাকে না। তবে সবচেয়ে বাড়বাড়ন্ত ইঁদুরের। ওদের অত্যাচার এতটাই মাত্রা ছাড়ানো যে বিড়াল বিক্রি হয় প্রতিটি $10। পোর্টসমাউথ স্কোয়ারে থামল বেনান আর ইব্রাহিম। জায়গাটা আগে আলুর বাজার ছিল, এখন হোটেল, জুয়ার আড্ডা আর রেস্টুরেন্ট সেন্টার হিসেবে সুপরিচিত। এলদোরাডো ক্যাসিনোর দিকে আঙুল তাক করল বেনান। কাজ ছেড়ে এসে এখানেই পাবে আমাকে। মাথা ঝাঁকিয়ে ঘোড়ার মুখ ঘুরিয়ে নিল ইব্রাহিম। ঠিক জানো তো কোথায় যাচ্ছ তুমি? পেছন থেকে জানতে চাইল বেনান। ডুপন্ট স্ট্রিট, বলল ইব্রাহিম। কাছেই জায়গাটা, সাবধানে যেও, হুঁশিয়ার করল বেনান। খারাপ লোকের অভাব নেই এখানে, আর সিডনি টাউনের দিকে ভুলেও যেও না, প্যান্ট শার্ট খুলে রেখে দেবে। জবাবে হাত নাড়ল ইব্রাহিম। 5 মিনিট পরে সন্ধ্যের মরা আলোয় বগলে বাক্স আর হাতে একটা ঠিকানা লেখা কাগজ নিয়ে বেন্ডারদের বাড়ির সদর দরজায় উপস্থিত হলো সে। টোকা দিতে যাবে তার আগিয়ে ওকে অপ্রস্তুত করে খুলে গেল দরজাটা। চৌকাঠে এসে দাঁড়ালো এক অপূর্ব সুন্দরী তরুণী। চিনতে পারল ওকে মুগ্ধ ইব্রাহিম, রোজি ভেন্ডার। কিন্তু ছবিতে মেয়েটার রূপের কোনো প্রকাশই ঘটেনি। দেখা যাচ্ছে সামনে থেকে মেয়েটা অনেক বেশি রূপসী। আহা, মুখ ফুসকে বেরিয়ে গেল ওর। জি? বিভ্রান্ত চোখে ইব্রাহিমকে দেখল রোজি। এতক্ষণে আমেরিকান ভদ্রতা মনে পড়ল ইব্রাহিমের। তাড়াতাড়ি হ্যাট ছুঁয়ে বলল, হাউডি ম্যাডাম। হাউডি? আমি আপনাদের র্যাবাই এর পরিচিত লোক ম্যাম। র্যাবাই আপনার বাবাকে দেবার জন্য একটা বই দিয়েছেন। আমার বাবা কে তা আপনি জানেন? জি, স্যামুয়েল বেন্ডার। ভ্রু কুঁচকাল রোজি। কি করে জানেন? আপনার তো জানার কথা নয়। নিজের বুদ্ধির চমকে হাসি এসে পড়ছিল, কিন্তু বহু কষ্টে হাসি চেপে রাখল ইব্রাহিম। শ্রাগ করে বলল, আপনাদের র্যাবাইয়ের মুখে শুনেছি। বাক্স খুলে তাওরাতটা বের করে রোজির হাতে দিল সে। এটা দেবেন আপনার বাবাকে। কিন্তু র্যাবাই কোথায়? কেমন যেন সন্দেহের চোখে ইব্রাহিমকে দেখল রোজি। আপনাকে দেখে তো আমেরিকান মনে হচ্ছে না। ভিতরে আসুন, বাবাকে খবর দিচ্ছি। দরজা ছেড়ে সরে দাঁড়ালো তরুণী। কোথাকার লোক আপনি? র্যাবাইয়ের সঙ্গে পরিচয় বা হলো কি করে শুনি? বাবাকে ডাকার কথা শুনি এক পা পেছালো ইব্রাহিম।
সে অনেক কথা ম্যাম, আমার সময় নেই, না হলে সব খুলে বলতাম। শুধু জেনে রাখুন আমি আউটল রক বেনন। আপনাদের র্যাবাই এর সঙ্গে ক্যালিফোর্নিয়া ট্রেইলে দেখা হয়েছিল। আমি সান ফ্রান্সিসকো যাচ্ছি শুনে সে বলল বইটা যাতে পৌঁছে দেই। আর র্যাবাই, তিনি কোথায়? যতদূর জানি পথেই মারা গেছে। ঘুরে দাঁড়ালো ইব্রাহিম। আমি আসি ম্যাম, আমার বন্ধু আমার জন্য এলডোরাডো ক্যাসিনোয় অপেক্ষা করছে। এই যে শুনুন, পেছন থেকে ডাক দিল রোজি। ওর সন্দেহটা বদ্ধমূল ধারণায় রূপান্তরিত হতে শুরু করেছে। ইব্রাহিম ফিরে তাকাতেই বলল, সত্যি কি র্যাবাই মারা গেছে, মিস্টার রক বেনন? তাই তো আমি শুনেছি, বলল ইব্রাহিম। মেয়েটার সৌন্দর্য ওকে বেসামাল করে তুলছে, বুঝতে পারল পরিষ্কার। শেষ পর্যন্ত মনকে বশ রাখতে পারল না, বলেই ফেলল, আপনার চোখ দুটো খুবই সুন্দর ম্যাম। দেখলে মনে হয় সাত সাগরের সমস্ত রহস্য লুকিয়ে আছে ওই দুই চোখে। লালের ছোপ পড়ল রোজির গালে, মুখ নিচু করে নিল। অ্যাডিওস ম্যাম। বারান্দা থেকে নামার জন্য পা বাড়ালো ইব্রাহিম। পেছন থেকে রোজি বলল, একটু অপেক্ষা করুন দয়া করে, বাবাকে খবর দিচ্ছি, তিনি আপনার সঙ্গে কথা বলতে চাইবেন। থামল না ইব্রাহিম, চলার গতি দ্রুত হলো ওর। বলতে গেলে প্রায় পালিয়ে এলো সে বেন্ডারদের বাড়ি থেকে। শূন্য দৃষ্টিতে সামনে রাখা স্যামন আর আলু ভাজার দিকে তাকিয়ে আছে ইব্রাহিম। খাচ্ছে না কিছুই। এলডোরাডো ক্যাসিনো সান হোসে শহরের অক্সিডেন্টাল সেলুনের মতোই, তবে 10 গুণ বড়। খাওয়া দাওয়া পানাহারের ব্যবস্থা বিনে পয়সায় জুয়ারিদের সুবিধার্থে। সব সময় তৈরি আছে ফ্রেঞ্চ, জার্মান, চাইনিজ আর মেক্সিকান ডিশ। পোকারে হার জিতের জন্য যেহেতু প্রচুর সময় লাগে, সেজন্য সবচেয়ে বেশি খেলা হয় মন্টে। প্রচুর ভিড় এখন সেলুনে। অসংখ্য লোকের কথোপকথনে সর্বক্ষণ গুঞ্জরিত হচ্ছে জায়গাটা। বিনে পয়সায় খাবার পেয়ে বুঁদ হয়ে পেট ভরে স্টেক খেলো বেনন। পেট পুজোয় নিমগ্ন থাকায় এতক্ষণে দেখলো যে বিয়ার ছাড়া আর কিছুই এখনো ছোঁয়নি ইব্রাহিম। যাজকের দাড়িতে বিয়ারের ফেনা লেগে আছে। ওর প্লেট থেকে কাঁটা চামচ দিয়ে একটা আলু তুলে নিল বেনন। মুখে পুড়ে স্টেকের সঙ্গে চিবিয়ে গিলে ফেললো। তারপর বলল, তুমি না খেলে বলো, আমি খেয়ে শেষ করছি। খাবার নষ্ট করা মহাপাপ। খাও না, খাও যত খুশি, বলল অন্যমনস্ক ইব্রাহিম। ঠাট্টা করছিলাম, পেট ভরে গেছে, খেয়ে নাও তুমি। তারপর আমরা যাব তোমার লোকেদের কাছে। ওদের জানাতে হবে না নতুন র্যাবাই এসে গেছে। আমি র্যাবাই হতে পারবো না বেনান। দীর্ঘশ্বাস ফেলল যাজক। কেন? প্রশ্নটা করেই বুঝতে পারল বেনান ইব্রাহিমের হতাশার কারণ। বলল, তুমি যদি লোকটাকে খুন না করতে তাহলে এতক্ষণে আমাদের লাশ পৌঁছে যেত, বুঝেছ? মাথা ঝাঁকালো ইব্রাহিম। ওই লোক তোমাকে খুন করে আমাকে মারতো। তাছাড়া কোন ধর্মে বলা আছে আত্মরক্ষা মহাপাপ? ইহুদি ধর্মে বলেছে যে আত্মরক্ষা করা যাবে না। না, তাহলে বদমাইশটাকে যে তুমি খুন করেছো সেটা কোনো পাপ হতে পারে না। তা ঠিক। তাহলে খামোখা কথা বলে আমরা সময় ক্ষেপণ করছি কেন? তীব্র মনোকষ্টে চেহারা বিকৃত হয়ে গেল ইব্রাহিমের। বলল, ওরা যখন তোমাকে গুলি করছিল আমার উচিত ছিল তোমাকে সাহায্য করা, কিন্তু তা না করে আমি তাওরাতটা বাঁচাতে চেষ্টা করছিলাম। টেবিলে চাপড় মারল বেনান। এতেই তো প্রমাণ হয়ে গেল যে তুমি কে। বোকাও বুঝবে এটা। তোমার কাজই হচ্ছে ঈশ্বরের বাণী প্রচার করা। তুমি হচ্ছ জাত র্যাবাই। আমি ঈশ্বরের জন্য কাজটা করিনি। হ্যাঁ, আমি ঈশ্বরের কথা ভাবছিলাম না। ঈশ্বরের কি বুঝি আমি? গলা চড়ে গেছে ইব্রাহিমের, মুখ হয়ে গেছে টকটকে লাল, চোখ দিয়ে পানি গড়াচ্ছে। আমি শুধু একটা বইয়ের কথা ভাবছিলাম। তাতে তুমি বুঝতে পারছো না বইটাকে আমি তোমার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। তা তো দেবেই, বইটা তো পবিত্র। বইটা মানুষের জীবনের চেয়ে পবিত্র আর কিছু নেই। মাথা নাড়ল ইব্রাহিম। আমি তোমাকে অপমান করতে চাই না, আমার কথা কি তুমি বুঝতে পারছো? তোমার চেয়ে পার্চমেন্টের একটা টুকরোকে বেশি গুরুত্ব দিয়েছি আমি। ঠিক আছে, ধরে নিলাম তোমার ভুল হয়েছে, তোমাকে ক্ষমা করে দিলাম আমি। কিন্তু বেনান, এটা এমন কোনো বড় ব্যাপার নয়। আসল কথা হচ্ছে মানুষটা তুমি ভালো, তোমার সঙ্গে তর্কে যেতে চায় না। তবে এটা ঠিক যে যতই তুমি ভুলভাল দিকে রওনা হও আর বোকামি করে বেড়াও, তুমি যা তুমি তাই।
তুমি র্যাবাই, এতে সন্দেহ নেই করো। ইব্রাহিমের দিকে কড়া চোখে তাকালো বেনান। প্রায় বাচ্চাদের ধমক দেবার সুরে বলল, আমি বলে দিচ্ছি তুমি র্যাবাই। র্যাবাই এবং একজন ভালো মানুষ না হলে তোমাকে এত কষ্ট করে এই পর্যন্ত পৌঁছে দেবার তাগিদ আমি অন্তর থেকে অনুভব করতাম না। তুমি তুমি বোধহয় ঠিকই বলছো, দ্বিধা করে বলল ইব্রাহিম। বন্ধুর দিকে নতুন শ্রদ্ধা নিয়ে তাকালো। মাথা নাড়ল বেনান। বোধ হয় এর কোনো প্রশ্নই ওঠে না, আমি যা বলছি জেনে বুঝেই বলছি। চোখের কোণে কয়েকজন লোককে ওদের দিকে এগিয়ে আসতে দেখলো ইব্রাহিম। বুক ঢিপ ঢিপ করতে লাগলো ওর। ওদের টেবিল থেকে 5 ফুট দূরে থেমে দাঁড়ালো লোকগুলো। দলের মধ্য থেকে রোজি আর তার বাবা আগে বেড়ে বেনানের সামনে দাঁড়ালো। বিয়ালিক আর রোজেনশাইন পরিবার সম্মানজনক দূরত্ব বজায় রেখে আগের জায়গাতে দাঁড়িয়ে থাকলো। জুলিয়াসের পাশেই সারাও দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে, দেখতে যেমনই হোক, সবাই র্যাবাইকে এত সম্মান দেখাবে জানলে জুলিয়াসের বদলে র্যাবাইকে বিয়ে করত। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, গলা খাকারি দিয়ে বলল বেন্ডার। আমি স্যামুয়েল বেন্ডার, কংগ্রিগেশনের প্রেসিডেন্ট। আপনি কি আমাদের র্যাবাই? হ্যাঁ। হঠাৎ এই প্রশ্নে চমকে গেল বেনান। এবার ইদ্দিস ভাষায় ব্যবহার করলেন বেন্ডার। এ কথা কি সত্যি যে আমাদের র্যাবাই এ শহরে পদার্পণ করেছেন? বলে কি লোকটা? ইব্রাহিমের দিকে তাকালো বেনান। জানতে চাইছে তুমি র্যাবাই কিনা। আমি? হ্যাঁ, শ্রাগ করলো বেনান। বলল, সত্যি কথাটা জানা ওকে। বেন্ডার আর রোজির ওপরে ঘুরে এলো ইব্রাহিমের বিব্রত দৃষ্টি। তারপর বলল, আমি র্যাবাই। চোখ বিস্ফারিত হয়ে গেল বেন্ডারের। বিয়ার মাখা দাড়িওয়ালা রুগ্ন অথচ সুদর্শন তরুণকে দেখে। কোনো মতে জানতে চাইল, আপনি আপনি র্যাবাই? এখানে এই জঘন্য পঙ্কিল পরিবেশে কি করছেন আপনি? পান করছি, জানালো ইব্রাহিম। 1000 মাইল পেরিয়ে মাত্র আমি এখানে পৌঁছেছি। যে বন্ধু আমাকে এত দূরের পথ নিরাপদে পেরিয়ে আসতে সাহায্য করছে তার স্বাস্থ্য পান করছি। এই লোক আপনার বন্ধু? বেনানের উপর ঘুরে এলো বেন্ডারের বিস্মিত দৃষ্টি। হ্যাঁ, মাথা দোলালো ইব্রাহিম। গম্ভীর স্বরে বলল, আমার নাম ইব্রাহিম আশিক। লোকের চেহারা বা কাপড় চোপড় দেখে তাদের বিচার করি না আমি। আমাদের মাঝে একজন রাবাই উপস্থিত হয়েছেন, হঠাৎ চেঁচালো বিয়ালিক। হ্যাঁ রাবাই, প্রতিধ্বনি তুলল আরেকজন। ট্যাঙ্ক গট, খিনে হারা, নেজেল টোভা। বিভিন্ন ভাষায় একই কথা উচ্চারণ করলো কয়েকজন। ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে। বেন্ডার আর বিয়ালিক করমর্দন করল। মদের ব্যারেল আকৃতির মিসেস রোজেনশাইন এত জোরে ইব্রাহিমকে জড়িয়ে ধরলেন যে দম আটকে এলো ওর। চোখে আফসোস নিয়ে সবকিছু চাক্ষুষ করতে লাগলো সারা বেন্ডার। 2 দিন পর সান ফ্রান্সিসকো, বেন্ডারদের বাসা। ছোট্ট একটা অনুষ্ঠান হলো, ইব্রাহিম আর রোজির বিয়ের অনুষ্ঠান। প্রথম দেখাতেই পরস্পরকে ভালো লেগেছিল ওদের, কাজেই বেন্ডারের প্রস্তাবে আপত্তি করেনি ওরা। সেরাতেই বিয়ের ব্যবস্থা করতে চেয়েছিল বেন্ডার, কিন্তু দেখা গেল ইব্রাহিম ছাড়া আর কেউ বিয়ের আনুষ্ঠানিকতা জানে না। নিজের বিয়ে নিজে পড়ানো যায় কিনা তা জানা না থাকায় কোনো ঝুঁকি নেয়নি ইব্রাহিম। এতদিনে মাথাটা খুলেছে ওর। বেনানের জন্যই আজও বেঁচে আছে ও, কাজেই আউটলকে সম্মান দেবার অভিনব একটা উপায় বের করলো তার মাথা থেকে। ইহুদি টুপি মাথায় দিয়ে বরকনের হাত একসঙ্গে ধরে গড়গড় করে সূরা পড়ে গেল বেনান। গত 2 দিন খুব খাটুনি গেছে ওর। এত কঠিন সব হিব্রু শব্দ উচ্চারণ করতে হয়েছে যে দাঁত পড়ে যাবার জোগাড়। বিয়ের রাতটা বেন্ডারদের বাড়িতেই কাটালো বেনান। ইব্রাহিমকে নতুন বাসায় তুলে দেয়া হবে আগামী সপ্তাহের মধ্যে। অতদিন অপেক্ষা করল না বেনান। সবার কাছ থেকে বিদায় নিয়ে রকি পর্বতের দিকে রওনা হয়ে গেল। ছোট্ট একটা শহরে যাচ্ছে। শহরটার নাম সানরাইজ ভ্যালি টাউন। ওখানে হয়তো আজও ওর জন্যই অপেক্ষা করে আছে মিষ্টি একটা মেয়ে। আগামী সপ্তাহের মধ্যে শহরে পৌঁছে যাবে ও। দেখা যাক কি আছে ওর কপালে। তবে আজ আর নয়, সে অন্য এক কাহিনী। এরই সাথে শেষ হচ্ছে দস্যু বেনান। নতুন নতুন গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।